নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে একটা বড় দুর্নীতির পর্দা ফাঁস করব। পশ্চিমবঙ্গ সরকার বারংবার অভিযোগ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ যে মঞ্চটা হয়েছিল সিঙ্গুরের মঞ্চ থেকে, সরকারি মঞ্চ, সেখান থেকে তিনি অভিযোগ করেছিলেন কেন্দ্র সরকার তাদের টাকা দেয় না। কিন্তু তারা যে কত বড় দুর্নীতি করছেন সেই কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কোনোদিন শোনা যায়নি। কতদিন শুনিনি বলুন তো মুখ্যমন্ত্রী নিজের দুর্নীতি নিজের মুখে বলছেন না। আসলে এটা মুখ্যমন্ত্রীর দুর্নীতি, আবার যেহেতু তার দলের দুর্নীতি এবং তিনি কোনো অ্যাকশন নিচ্ছে না, তার কাছে অভিযোগ জমা পড়ছে। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাবো। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়েছে, তারপরে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেননি। তাহলে তৃণমূলের দুর্নীতিটাকে মুখ্যমন্ত্রী দুর্নীতি বলবো না কেন বলুন তো? যেহেতু মুখ্যমন্ত্রী বলেন আমাকে দেখে ভোটটা দেবেন, তাই তার তো দায়টা বর্তায়, কারণ মানুষ তাকে দেখেই তো ভোটটা দেয়। তিনি বলেন আমি পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট। তৃণমূলের এটা কথা, তৃণমূলের অন্দরে সবাই জানে। সেক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রীর সিম্বলে ভোট হয়, মুখ্যমন্ত্রীর মুখ দেখে ভোট হয়, তাহলে তো তার দায় বর্তায়। কিন্তু তিনি ব্যবস্থা নিচ্ছেন না। তিনি জেনেও না জানার ভান করছেন, তার মন্ত্রীরা জেনেও না জানার ভান করছে। আজকে একটা বড় দুর্নীতির কথা বলবো। আপনারা জানেন যে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সেটা দুর্নীতির অভিযোগে আটকে রেখেছে। কিন্তু কি ধরনের দুর্নীতি হচ্ছে, কেমন করে দুর্নীতি হচ্ছে, মানুষ ভাষা ভাষা জানে। আজকে একদম আপনাদেরকে চোখের সামনে পরিষ্কার করে দেখাবো কিভাবে দুর্নীতিটা হয়। এই দুর্নীতির মধ্যে একেবারে পুরসভা বা পঞ্চায়েত স্তরের যারা নেতা আছেন তাদের থেকে শুরু করে তৃণমূলের যারা টেন্ডার নেন, তৃণমূলের যারা সিন্ডিকেট মাফিয়া যারা, তারা সবাই যুক্ত আছেন। লোকাল কাউন্সিলর, লোকাল পঞ্চায়েত সদস্য, লোকাল পুরসভা বা পঞ্চায়েত সবাই মিলে একটা নেক্সাস তৈরি করেছে এবং তারা টাকা তুলছে। আর এই টাকার একটা বড় অঙ্ক 75-25 হয়ে উপর অব্দি পৌঁছে যাচ্ছে। ঠিক সেই কারণেই এই যতগুলো ঘটনা ঘটছে কারো তদন্ত হচ্ছে না। কি হচ্ছে জানেন? আজকে সবটা বলবো আপনাদের। তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিয়ে নিচ্ছি। এই বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো। আমাদের ভারতীয়দের একটা বড় সমস্যা হচ্ছে চুল পড়ার সমস্যা। অকালে চুল ঝরে যায় আমাদের। এই সমস্যার সমাধান করার আজকে একটা বিকল্প দেব আপনাদেরকে। সেটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল। আদিবাসী অনেক হেয়ার অয়েল বাজারে রয়েছে, সেই সমস্ত ডুপ্লিকেট হেয়ার অয়েলে আপনারা বিশ্বাস করবেন না। আয়ুনারার আদিবাসী হেয়ার অয়েল হচ্ছে একমাত্র সঠিক আদিবাসী হেয়ার অয়েল, যেটা পক্ষীরাজপুরা, মহীশূরের পক্ষীরাজপুরা গ্রাম থেকে সরাসরি আদিবাসীদের ঘর থেকে এই জড়িবুটি নিয়ে এসে এই তেলটা তৈরি করা হয়। এই তেল ব্যবহার করলে 15-20 দিনের মধ্যেই আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন। আপনারা ব্যবহার করে দেখুন। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন। এছাড়াও www.ayunara.com এ আপনারা ক্লিক করে আপনারা আদিবাসী তেল কিনতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এক্ষুনি অর্ডার করুন এবং ব্যবহার করে দেখুন। আমি বলছি আপনাদের ভালো কাজ হবে। ফিরে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। এবার আপনাদেরকে শোনাচ্ছি ঠিক কিভাবে দুর্নীতিটা হয়। আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি তার সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন। এই সমস্যা শুধু তার নয়, পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের এই সমস্যাটা কি? এই ধরুন, সরকারি যে বাড়ি তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত, যার নাম বদলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাম রেখেছেন বাংলার বাড়ি। এবার সেই প্রকল্পে যখন বাড়ি তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে যে ফোঁড়েরা আছে যারা বাড়ি তৈরি করে, সেই কন্ট্রাক্টররা মাঝখান থেকে পয়সা কামিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যে ভালো বাড়ি তৈরি করে দেওয়ার কথা, সরকার যে টাকাটা দেয় ভালো গুণমানের বাড়ি, সেটা কিন্তু তারা তৈরি করে দেয় না। একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় এই সমস্যা। বাড়ি তৈরি করার এক সপ্তাহের মধ্যে বাড়ি ফেটে যাচ্ছে, ছাদ থেকে জল পড়ছে, পায়খানার চেম্বার ফেটে যাচ্ছে, পাড়া প্রতিবেশীরা টিকতে পারবে না এমন অবস্থা তৈরি হয়েছে। এবং আজকে তার মুখেই শুনবো তার বাড়ির কি অবস্থা। মাত্র এক সপ্তাহ ভদ্রলোক বাস করতে পারছেন না বাড়িতে। দাদা, আপনার নামটা কি আগে বলুন? আমার নাম আছে তারক বণিক। আপনার কি সমস্যা হয়েছে? আমার সমস্যা, আমি একটা বাংলার বাড়ি পেয়েছি, মানে অর্থাৎ কেন্দ্র সরকারের বাড়িটা পেয়েছি আমি। সেই বাড়িটা আমি একদিনও আমি বসবাস করতে পারিনি। মানে টাকার দেওয়ার এক সপ্তাহ পরে মেঝে ফেটে গেছে, পিঁপড়ে মাটি তুলেছে, ঘাস উঠছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আচ্ছা, দরজা দিয়ে ঘাস উঠে যাচ্ছে? হ্যাঁ, আপনি গিয়ে দেখুন। আপনার স্যার দেখলে আপনি বুঝতে পারবেন আমি মিথ্যে বলছি না সত্যি বলছি।
কিন্তু পৌরসভাতে এইসব ব্যাপারে অনেক কিছু বলেছি। পৌরসভা, এইচডিও, ডিএম, সুদা দিদির কাছে কেউ এসে আমি গরিব বলে কোনো কেয়ার করছে না কেউ। আপনার বাড়ি যখন তৈরি হলো, আপনি দেখছেন যখন সমস্যা, যিনি তৈরি করেছেন কন্ট্রাক্টর, তাকে কি আপনি জানিয়েছিলেন যে আপনার হ্যাঁ, ওকে আমি সব কিছু বলেছি। ও আমার কাছে টাকা পয়সা ভয় দেখিয়ে টাকাটা তুলে নিয়েছে ও, ঠিক আছে। মানে কাজ কমপ্লিট ঠিক করে দেয়নি, তা হ্যাঁ, সত্ত্বেও আপনার তার কাছ সাথে থেকে জোর জবরদস্তি জোর করছেন? থেকে এই টাকাটা নিয়েছে। আচ্ছা। ও বলছে রং করা একটু বাকি আছে, সেটা রঙও করেনি, ঠিক আছে। আমি চেয়ারম্যানকে এইসব ব্যাপারে কথা বলেছি। তাও সুদার থেকে আমি যে কোনো একটা সরকারি অফিসে হোক, যাই হোক, যদি অ্যাপ্লিকেশন করলে বা দরখাস্ত করলে একটা আমাকে ডকুমেন্ট দেবে, তো সেই ডকুমেন্টটা আমাকে দেয়নি সুদার থেকে। সেটা বলছে মানে আপনার হাতে দেবে। জমা পড়লো না, হ্যাঁ। জমা পড়লো না, বস্তায় বন্দি হয়ে ফেলে থাকবে বছরের পর বছর, আপনি কিছুই জানেন না? না, আমি ওটা কিছুই জানি না, আমাকে স্ট্যাম্প মেরে ছেড়ে দিচ্ছে। সেগুলো অফিসে যাই, আপনাকে দেবো না, আমি পৌরসভায় পাঠিয়ে দেবো। সুদার থেকে বলেছি, ওনার নাম হচ্ছে, অফিসারের নাম হচ্ছে সমারেন্দ্র নন্দী। আমি গিয়ে এসছি আমি। আচ্ছা, রাজ্যে তো একটাই পোস্ট, মুখ্যমন্ত্রী, বাকি হ্যাঁ। সবাই তো ল্যাম্প পোস্ট। তো হ্যাঁ। মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি জানিয়েছি ওনাকে। আমি গিয়ে লিখিতভাবে দিয়ে এসছি নবান্নতে, আবার প্লাস আমি পোস্ট অফিসের মাধ্যমে আমি পাঠিয়েছি। আমি কোনো আপনি কি ফোন টোন করেছিলেন মুখ্যমন্ত্রীর নাম্বারে? হ্যাঁ, আমি ফোন করেছি, আমি অনেকবার ফোন করেছি। কি হলো তারপর, কি হলো মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করা? কিছুই হলো না আমার, কিছুই হয়নি? না কিছুই হয়নি। মানে দিদিকে বলেও কাজ হলো না? না, দিদিকে বলেও কোনো কাজ হচ্ছে না। তা আমি কাকে গিয়ে স্যার, মানে আমার এটা সুরা হবে, আমি তো বুঝতেই পারছি না। আমি গতকাল গিয়েছিলাম ফিরাজ হাকিমের কাছে। ওইখানে ওদের সহকর্মীরা আমাকে ওনার সাথে সাক্ষাৎ করতে দেয়নি। আমি বাধ্য হয়ে আমি চলে এসেছি। চলে আসার পর আপনার সাথে আমি কথা বললাম। কেন, আপনি কি কোনো বিরোধী দল করেন নাকি? না, আমি কোনো দল করি না, আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষ। সাধারণ মানুষ। আমি মানে গায়ে লোক। না, আপনি রাজনীতির সঙ্গে? না, আমি ওসব কোনো যুক্ত না। তাও শাসক দল আপনাকে দিল? হ্যাঁ, তাও আমাকে এসব কিছু করে দিল না। ওরা কি ভাবছে কি যায় না, এইভাবেই চলছে। আপনি চাইছেন এখন সুরাহা হোক আপনার সঙ্গে? হ্যাঁ, সুরাও আমি চাই। আমি আমার পকেট থেকে 25,000 টাকা পৌরসভাকে আমি দিয়েছি। কারেন্টের বাবদ 25, 50, আর বিট শুরু থেকে শেষ পর্যন্ত 70, ঠিক আছে। মোট 20,000, মোট 70,000 টাকা খরচা হয়েছে। দিয়ে আমার জায়গা পরিষ্কার করে দেয়। আমার সেই ক্ষমতা নেই যে ঘর বছরে বছর আমি তৈরি করবো, আমার সেই ক্ষমতা নেই। আমার যেরকম আছে, আমি ভাঙা ঘরটা আমি সারা করে আমি সেখানে বসবাস করবো। এটি আপনাদের কাছে আমার জানানোর বলুন দরকার। তো, আপনারা শুনলেন দর্শক, যে বীরনগর নদিয়া জেলার মানুষ অনেক দূর থেকে এসেছেন, তারা কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন। কলকাতায় রীতিমতো তিনি দরজায় দরজায়, কখনো সুডাতে, সল্টলেকে যার দপ্তর রয়েছে, নগর উন্নয়ন ভবনে, আবার যাচ্ছেন ববি হাকিমের কাছে, ফিরহাদ হাকিম, তিনি মুখ্যমন্ত্রীর খুবই প্রিয় পাত্র। মুখ্যমন্ত্রীর যে নাম্বার, সেই নাম্বারে যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানেও তিনি ফোন করেছেন। তিনি আমাকে বললেন যে সেখানে ফোন করায় বেজে গেল অনেকবার, একজন ধরলেন। অবশ্য মুখ্যমন্ত্রীর গলা তিনি শুনতে পাননি, স্বাভাবিকভাবে যেহেতু টেলিকলাররা অ্যাপয়েন্ট করা আছে তারাই ফোনটা ধরে। ফোন ধরে তারা শুনলেন, শোনার পর কাজের কাজ আজ অবধি কিছুই হয়নি। 2023 সালে তিনি বাড়ি পেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, 2023 সালে তিনি বাড়ি পেয়েছেন, কমপ্লিট হয়ে গেছে 23 সালে বাড়ি। এবং বাড়ি এক সপ্তাহ তিনি ঠিক করে বাস করতে পারেননি। এখন বাড়ির ছাদ থেকে জল পড়ছে বৃষ্টির সময় হলেই, এবং বাড়ি ফেটে গেছে, মেঝে ফেটে গেছে, নিচ থেকে ঘাস জন্মে এসেছে, মানে নিচের ঘাস, ঘরের মধ্যে ঘাস হচ্ছে, পিঁপড়ে লেগে গেছে ঘরের মধ্যে, নানান সমস্যায় জর্জরিত। পায়খানার চেম্বার, মানে বাড়িতে আপনি যদি আপনার টয়লেট ব্যবহারই না করতে পারেন, তাহলে সেই বাড়ির মানেটা কি? এরকম বাড়ি, যে নিম্নমানের বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, হাজার হাজার অভিযোগ আমরা পাচ্ছি। ইনি আমার বাড়িতে এসে গেছেন, আমাকে অভিযোগটা জানিয়েছেন, তাই আমরা মনে করেছি যে এই খবরটা সম্প্রচার করা উচিত, যে চলছেটা কি বাংলায়, চলছেটা কি বাংলায়। এই নাম বদল হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল হয়ে বাংলার বাড়ি হচ্ছে, কিন্তু মানুষের ভাগ্য বদল হচ্ছে না। তিনি আগেও যে অবস্থায় ছিলেন, এত টাকা পয়সা খরচ করেও এখন পাকা বাড়ি হয়েছে, কিন্তু লাভের লাভ তার কিছুই হয়নি। বাংলায় হাজার হাজার বাড়িতে এরকম দুর্নীতি চলছে, আমি বলবো দুর্নীতি চলছে। এটা এক ধরনের দুর্নীতি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এবং করছেন কারা? এই যারা কন্ট্রাক্টর আছেন, তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছেন। সরকার যে একেবারে ফ্রিতে দিচ্ছে এমনটা নয়। যিনি বাড়ি বানাচ্ছেন তাকেও 70,000 টাকা খরচ করতে হয়েছে বিভিন্ন জিনিসের বাবদ, এবং তারপরেও অনেক পায়ে ধরা, হাতে ধরা, অনুনয় বিনয় করে এই বাড়িগুলো পাওয়া যায়, সহজে পাওয়া যায় না। তারপরেও বাড়িটা হওয়ার পরেও যদি মানুষ বাস না করতে পারে, এবং সেই অভিযোগ জানাতে যখন তারা পৌরসভায় যাচ্ছে,
তারা তৃণমূল নেতাদের কাছে, শাসক দলের কাছে যাচ্ছে, যাওয়াটা স্বাভাবিক, তারাই তো বিচার করবেন, তারা এমনটা দাবি করেন। এবং সেখানেও কাজ হচ্ছে না, তারপরে যখন বিভিন্ন দফতরে দফতরে ঘুরে বেড়াচ্ছেন, মন্ত্রীদের কাছে দরজায় কড়া নাড়ছেন, মন্ত্রীরা দেখা করছেন না পর্যন্ত, সমস্যা শোনার সময়টুকু নেই মন্ত্রীদের, তার আগেই দারোয়ান গোছের লোকেরা আটকে দিচ্ছে। এইটাই হচ্ছে বাংলার মানুষের প্রকৃত অবস্থা। মুখ্যমন্ত্রী অনেক কথা বলেন ঠিকই, যে সাধারণ মানুষের সমস্যার সমাধান তিনি করবেন, কিন্তু মানুষ না মুখ্যমন্ত্রীর অবধি পৌঁছতেই পারেন না। পৌঁছলেও কি কাজ হবে আমরা সেটা জানি না, কিন্তু পৌঁছাতে পর্যন্ত পাচ্ছে না। এটাই হচ্ছে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আজকে বাংলার কি অবস্থা চলছে। তিনি স্পষ্টভাবে গোটা বিষয়টা ব্যাখ্যা করে বলেছেন কিভাবে গোটা ঘটনাটা অপারেট হয়েছে, এবং হবার পরে, দুর্নীতিটা হওয়ার পর যখন তিনি অভিযোগ জানাতে গেছেন, তাকে ঠাসিয়ে ঠাসিয়ে থাপ্পড় মেরেছে তার পুরসভার পুরপ্রধান। আমি পৌরসভায় গিয়েছিলাম যে একটা সুদার থেকে একটা দরখাস্ত আনার জন্য, উনি পৌরসভায় এসেছিল। এবার চেয়ারম্যান আমাকে বলছে আপনি কি করতে চান? আমি করতে চাই যে পৌরসভাকে আমি 25,000 টাকা দিয়েছি, হ্যাঁ, নানারকম আরও তারপর উনি আমাকে বলছে আপনি নিজে ঘর করেছেন। আমি জানি আমি নিজে ঘর করিনি। এসব নানারকমভাবে উনি আমাকে চড় মেরেছে, আমাকে সবার সামনে 3খানা চড় মেরেছে। যতবার আমাকে মারলো, প্রথমবার মারার পরে চড়টা, তখন বললাম আপনি তো আমার বাবার বয়সী, আপনি আমাকে মারতেই পারেন। আবার মারলো, তারপরে কোন ইঞ্জিনের বিলটা পাস হয়েছে সেটা বলেছে দেখি উনি আবার থাপ্পড় মারলো আমাকে। 3 দু গালে, 2টো আর একটা এক গালে। আরেকটা চড় মারতেছিল, আমি মারতে চলে। পরে উনি বলছে আপনাকে কোনো ডকুমেন্ট দেওয়া যাবে না। তিনি নদিয়া জেলায় থাকেন। নদিয়া জেলার বীরপাড়া এলাকায় বীরপাড়া পৌরসভা রয়েছে। সেই নদিয়া জেলার বীরপাড়া পৌরসভার ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। একজন ভদ্রলোক, তিনি 2023 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন। এবার তৃণমূল গিয়ে প্রচার করেছে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, এটা বাংলার বাড়ি। কিন্তু যখন বোর্ডটা লাগলো না, বাংলার বাড়ি লিখতে পারলো না তৃণমূলের নেতারা, লেখা হলো হাউজিং ফর অল। বুঝতে পেরেছেন তো? দুর্নীতি এইখান থেকে শুরু। এটা তো বোর্ড দুর্নীতি, নাম বদলের দুর্নীতি। আসল দুর্নীতিরা হচ্ছে যখন একজন ব্যক্তি, গরিব মানুষ, এই বাড়িটা অনুমোদিত হয় তার জন্য, প্রথমে তো তাকে জমা দিতে হয় টাকা যে যার মতন জমা নিচ্ছে, কাটমানি খাচ্ছে, সেসব তো হয়। এবার হওয়ার পর যখন বাড়ি তৈরি হয়, খুব নিম্নমানের সামগ্রী দেওয়া হয়, এবং এর সঙ্গে ইঞ্জিনিয়াররাও যুক্ত। পুরসভা পঞ্চায়েতের যারা ইঞ্জিনিয়ার আছেন তারাও এর সঙ্গে যুক্ত। তাদের সই ছাড়া এই বাড়ি তৈরি হয় না, অনুমোদন ছাড়া। এবার তারা সই করে দেন, সই করার পর বাড়ি হয়। খুব এই যে যারা কন্ট্রাক্টররা আছে, যারা টেন্ডারটা নেয়, বাড়ি তৈরি যারা করে, সাপ্লায়ার, তারা খুব নিম্নমানের সামগ্রী দেয়, এবং দিয়ে কি হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফাটতে শুরু হয়ে যায়। ছাদ ফেটে যায়, দেওয়াল ফেটে যায়, ছাদ থেকে জল নিচে দেওয়াল বেয়ে ঘরে ঢুকে যায়, মেঝে ফেটে যায়। মেঝে খুব নিম্নমানের সিমেন্ট দেওয়া হয়, সেই সিমেন্টে মাটি মেশানো না কি মেশানো, 1 সপ্তাহ চলে না। আপনাদেরকে ছবিগুলো দেখাবো, ছবি কথা বলবে। ছবিগুলো কথা বলছে কি ধরনের নিম্নমানের সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে। এবার যখন মানুষ ক্ষুব্ধ হচ্ছে, তখন এদেরকে মারধর করা হচ্ছে, যাদের বাড়ি তাদেরকে মারধর করা হচ্ছে। এরকম হাজার হাজার লাখ লাখ ভুক্তভোগী আছেন। একটাও বাড়ি নেই পশ্চিমবঙ্গে যেটা বিনা সমস্যার তৈরি হয়েছে, খুব ভালো মানের বাড়ি তৈরি হয়েছে। হ্যাঁ, তৃণমূল নেতাদের ক্ষেত্রে, তৃণমূল নেতারা যারা যখন বাড়ি পাচ্ছেন, 2তলা 4তলা বাড়ি আছে, তারপরেও তো এই বাড়িগুলো পেয়েছেন অনেক তৃণমূল নেতা এই রাজ্যে। এই সমস্ত খবর আপনারা দেখেছেন। তাদের বাড়ি কেমন ভাবে তৈরি হয় আমরা বলতে পারবো না। তারা যেহেতু ক্ষমতায় আছেন, তারা নিজে হয়তো পয়সা খরচ করে ঠিকঠাক ভাবে বানাচ্ছেন, বা সিন্ডিকেট মাফিয়াদের সঙ্গে তাদের যোগাযোগ আছে, তাদের ভালো হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ যখন এই ধরনের বাড়িটা পায়, তাদেরকে মানুষ বলেই মনে করে না তৃণমূলের নেতারা, তাদেরকে গরু ছাগল মনে করে, গরু ছাগলের মতো ট্রিট করে। খুব খারাপ কোয়ালিটির ইট ব্যবহার করা হয়। ওই যে চলতি ভাষায় বলে না, 2 নম্বর ইট, 3 নম্বর ইট, হয়তো 4, 5, 6 নম্বর ইট ব্যবহার করা হয়, জানেন, এই সমস্ত বাড়িতে। এবং গঙ্গামাটি মেশানো সিমেন্ট, ডুপ্লিকেট সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন খুব খারাপ কোয়ালিটির সিমেন্ট। বালিও তথৈব চ, বালিরও তো অনেক রকমের গ্রেডিং আছে, মাটি মেশানো বালি।
এবং বালির মধ্যে সিমেন্টের যে রেশিও হয় সেই রেশিও মানা হয় না, খুব খারাপ কোয়ালিটির এমন বাড়ি তৈরি করা হয়েছে, বহু বাড়ি যেটা আপনাদের মনে হবে যে লাথি মারলে পড়ে যাবে, একটা ঘুষি মারলে পড়ে যাবে, এরকম খারাপ কোয়ালিটির বহু বাড়ির অভিযোগ আছে। এমনকি তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়ে গেছে বহু জায়গায় এই বাংলার আবাস যোজনার মধ্যে। ভাবতে পারবেন না কি পরিমাণ দুর্নীতি হচ্ছে। আর এই দুর্নীতি হচ্ছে বলেই রাজ্য সরকার ঠিকঠাকভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না বলেই তো কেন্দ্র সরকার টাকাটা দিচ্ছে না। এবং এত বড় দুর্নীতি হয়েছে, প্রথম থেকে নাম বদলের দুর্নীতি, তারপরে এই যে খারাপভাবে বিল্ডিং মেটেরিয়াল দেওয়া হচ্ছে, তার জন্য কেন্দ্র সরকার ভরসা পাচ্ছে না। আসলে শাসক দল তো এই কাজগুলোর মাধ্যমে টাকা নেয়। আপনারা দেখবেন একটা রাস্তা বছরে এখন দুবার হয়, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য, স্পষ্ট উদ্দেশ্য, টাকা কামাতে হবে। তৃণমূল নেতাদের খাই 15 বছরে মেটেনি, 34 বছরের খিদে 15 বছরে মেটেনি, এরা আরো কত রাজ্যটাকে অধঃপতনের দিকে নিয়ে যাবে। আমরা শুধু ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে যখন এরা চলে যাবে তারপর রাজ্যে কিছু থাকবে তো করার মতো, রাজ্যটাকে দেউলিয়া করে চলে যাবে না তো তৃণমূল কংগ্রেস। এমনি তো রাজ্য দেউলিয়াপনার দিকে এগিয়ে যাচ্ছে। এক একজন মানুষের মাথায় এখন মানুষ পিছু কত পরিমাণ ঋণ আছে আমরা কেউ জানি না। কেউ বলেন 65,000, কেউ বলেন 70,000, কেউ বলেন 75,000। সরকার প্রত্যেক দিন এই যে লোনের যে ধারের সংখ্যাটা বেড়েই যাচ্ছে। বামেরা প্রায় 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে ফাটিয়ে দিতেন প্রত্যেকটা মঞ্চে। এখন 8 লক্ষ কোটি টাকা ঋণ ছাড়িয়ে যাচ্ছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটা কথা নেই। তিনি উন্নয়ন মানে বোঝেন শুধু রাস্তা নর্দমা। আসলে রাস্তা নর্দমা তৈরি করতে গেলে তো কাউন্সিলরদের পকেটে টাকা যায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উন্নয়ন। উন্নয়ন মানে রাস্তা করো যেমন খুশি, টাকা কামাও যেমন খুশি, এটাই চলছে এই রাজ্যে। রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে, কদিন পরেই আবার খোঁড়াখুড়ি হয়ে যায়, আবার রাস্তা হচ্ছে, যা খুশি তাই চলছে, আর মানুষ সমস্যায় ভুগছে। আমাদের বাড়ির সামনের রাস্তাটাই ফুঁড়ে রাখা হয়েছে। প্রথমে রাস্তা হলো, 1 বছর গেল না, রাস্তার মাঝখান থেকে আবার পাইপ লাইন বসবে, আবার রাস্তা খুঁড়ে দেওয়া হলো, আবার উন্নয়ন হবে, আবার কাটমানি আসবে, আবার পয়সা পকেটে যাবে, আবার একসঙ্গে সব কাজ হবে না। আবার এরপর ড্রেনটা তৈরি হচ্ছে, ড্রেনে আবার আলাদা পয়সা হবে। এই ড্রেনটা করতে গিয়ে রাস্তার একটা অংশ ভাঙবে, আবার মেরামত হবে। এই তৈরি করা আর মেরামত করা, আবার তৈরি করা, আবার মেরামত করা, নতুন করে করা, এই রাজ্যে এটা নিয়মিত চলছে। এটাই হচ্ছে রাজ্যের আসল দুর্নীতির ছবি। এর জন্যই মানুষ পরিবর্তন চাইছে। আপনারাও এই ধরনের কোনো ঘটনা দেখতে পেলে আমাদেরকে জানাবেন, আমরা এটা নিয়ে খবর করব, আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরবো। আমরা শুধু স্টুডিওয়ে বসে আপনাদের যা খুশি বলে দেওয়ার জন্য এই চ্যানেলটা তৈরি করিনি। আমরা তথ্যভিত্তিক চ্যানেল, এটা যে তথ্য আসে এটা আমরা তুলে ধরি মানুষের কাছে। সবসময় হয়তো সবটা তুলে ধরা হয় না, অনেক সময় অনেক রকম খবরের চাপ থাকে, খবরের গুরুত্ব বুঝে আগে পরে খবরটা করতে হয়। হ্যাঁ, কথা দিচ্ছি, খবর জেনুইন হলে, খবর করার মতো খবর হলে অবশ্যই আপনাদের সামনে আমরা এটা তুলে ধরবো। তাই আপনাদেরও যদি কোনো সমস্যার বিষয় থাকে আপনারা আমাদেরকে সেই খবরটা পাঠাবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আর দয়া করে ঘন ঘন কল করবেন না। এত কল দিনে আসে যে সেই কল যদি আমি ধরতে যাই তাহলে আমার 24 ঘন্টায় আমি নিজের কাজটাই করতে পারবো না, ঘুমোতেও পারবো না। প্রায় আমার 48 ঘন্টা দরকার হবে শুধুমাত্র মানুষের এই কথা শোনার জন্য। তো আমাকেও টেলিকলার রাখতে হবে, অত সামর্থ্য আবার আমার নেই যে একজন টেলিকলার রেখে দেবো সেই সমস্ত সমস্যা নোট করে আমাকে জানাবে। আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন, হোয়াটসঅ্যাপে লিখে দেবেন যেটা যেটা গুরুত্বপূর্ণ হবে, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। সময় মতো অবশ্যই রিপ্লাই দেবো, 1 দিন 2 দিন দেরি হতে পারে, কিন্তু রিপ্লাই আপনাদেরকে নিশ্চয়ই দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই আপনাদের প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন, আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।